We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। গ্রাহাম স্টুয়ার্ট স্টেন আর তার দুই সন্তানকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় যুক্ত ছিল বজরং দল, হিন্দুত্ববাদী সংগঠনের নেতা কর্মীরা। যাবজ্জীবন জেল হয়েছিল মহেন্দ্র হেমব্রমের। তাকে বুধবার জেল থেকে মুক্তি দেওয়া হলো। ফুলের মালায় বরণ করা হলো জেল থেকে মুক্তি পাওয়া খুনের আসামিকে। উপস্থিত প্রত্যেকে স্লোগান দিল, জয় শ্রীরাম, ধর্মান্তরণ নেই চলেগা। হ্যাঁ, ওই অস্ট্রেলিয়ান মিশনারি ফাদার গ্রাহাম স্টুয়ার্ট স্টেনকে, তার দুই শিশু সন্তানকে একটা গাড়িতে লক করে বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়েছিল এই বজরং দলের কর্মীরা। গ্রাহাম স্টুয়ার্ট স্টেন একজন অস্ট্রেলিয়ান খ্রিস্টান মিশনারি। 1999 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কেওনঝড় জেলার মনোহরপুর গ্রামে হত্যা করা হয়। তিনি এবং তার দুই পুত্র ফিলিপ 10 বছর বয়সী এবং 6 বছর বয়সী টিমোথিকে এক উগ্র হিন্দু সংগঠনের লোকজন হত্যা করে, যাদের নেতা ছিল দারা সিংহ। আর সেই দারা সিংহ ছিলেন বজরং দলের সদস্য। তাদের অভিযোগ, গ্রাহাম স্টেন ধর্মান্তরণের কাজ চালাচ্ছিলেন। আক্রমণকারীরা তাদের গাড়িতে আগুন লাগিয়ে দেয়, ভেতরে তাদের আটকে রাখে। সবাই জ্বলন্ত অবস্থায় মারা যায়। সেই নৃশংস হত্যায় দোষী সাব্যস্ত হয়েছিল এই মহেন্দ্র হেমব্রম। তাকে গাঁদা ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হলো। যে সময় এই খুন করা হয়েছিল সেই সময় এখন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির কেওনঝড় বিধানসভা কেন্দ্রের এমএলএ ছিলেন। এর আগে উড়িষ্যা বিধানসভায় বিরোধী দলের প্রধান হুইপ থাকাকালীন মাঝি এই ঘটনার মূল মাথা দারা সিং এর জেল থেকে মুক্তির দাবিতে সমর্থন জানিয়েছিলেন। 2022 সালের 21শে সেপ্টেম্বর তিনি সুদর্শন নিউজ চ্যানেলের সম্পাদকের সাথে কেওনঝড় জেলে দারা সিং এর সাথে দেখা করার অনুমতির জন্য সাংবাদিকদের দাবির সমর্থনে একটা ধর্ণাতেও বসেছিলেন। এবারে একজন অভিযুক্তকে ছাড়া হলো। আশা করাই যায় কিছুদিন পরে মুখ্য অভিযুক্ত ছাড়া পাবে। এবারে চলুন দেশের আরেক প্রান্তে। 2022-এর 15ই আগস্ট, ঠিক যে সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী ট্রিম করা দাড়ি, আগে না দেখা সম্ভবত নতুন কুর্তা জ্যাকেট পরে স্বাধীনতা দিবসে বেটি বাঁচাও বেটি পড়াও এর বাওয়াল দিচ্ছিলেন, ঠিক সেই সময় গুজরাটের সাব জেল থেকে একে একে বের হচ্ছিল 11 জন পশু, একেবারে মানুষের মতো দেখতে। এদের নাম যশবন্ত ভাই নাই, গোবিন্দ ভাই নাই, রাধেশ্যাম শাহ ওরফে লালা উকিল, বিপিন চন্দ্র যোশী, কেসর ভাই বোহানিয়া, প্রদীপ বোহানিয়া, বাকা ভাই বোহানিয়া, রাজু ভাই সোনি, নীতিশ ভট্ট, রমেশ চন্দানা আর একদা হেড কনস্টেবল সোমা ভাই গরি। এরা জেল থেকে বের হবার পরে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। ক্যামেরার সামনে তাদের মালা পরানো হলো, মিষ্টি খাওয়ানো হলো। ওদিকে লালকেল্লার মঞ্চ থেকে তখনও বাওয়াল দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, বেটি বাঁচাও বেটি পড়াও। এই সময় গণধর্ষণে অভিযুক্ত নয়, না, মাথায় রাখুন, অভিযুক্ত নয়, আদালতে দোষী প্রমাণিত, যাদেরকে যাবজ্জীবন জেলে পাঠিয়েছিলেন বিচারপতি, বলেছিলেন হিনিয়াস ক্রাইম, বলেছিলেন অপরাধীরা মানবতার কলঙ্ক, সেই কলঙ্কিত জন্তুগুলোকে স্বাধীন করে ছেড়ে দেওয়া হলো জেল থেকে, যাকে সরকারি ভাষায় বলা হয় এদের সরকারি মাফি দেওয়া হয়েছে, এদের সরকারের তরফে ক্ষমা করা হয়েছে। কি করেছিল এই জন্তুর দল? 27শে ফেব্রুয়ারি 2002 গোধরায় ট্রেনের কামরায় আগুন লাগানো হলো। 59 জন করসেবক আগুনে পুড়ে হয় ঘটনাস্থলে না হলে হাসপাতালে মারা গেলেন। তাদের দেহ পরদিন সকালে হাসপাতালের সামনে রাখা হলো। সাম্প্রদায়িক উত্তেজনার পারদ তুঙ্গে। ভয় পেলেন মুসলমান সম্প্রদায়ের কিছু পরিবার। 5 মাসের গর্ভবতী বিলকিস বানু, তার 3.5 বছরের মেয়ে আর পরিবারের অন্য 15 জন সদস্য তাদের গ্রাম রাধিকাপুর গোধরা ছেড়ে পালালেন পাশের জেলা ছাপারভাতে। 3রা মার্চ, মাথায় রাখুন, গোধরায় ট্রেনে আগুন লাগানোর পরে গোধরা সমেত সারা গুজরাটে দাঙ্গা শুরু হয়েছে, যা মোদিজির ভাষায় রিয়াকশন, ক্রিয়ার প্রতিক্রিয়া। সেই 27শে ফেব্রুয়ারি 4 দিনের মাথায় 25 থেকে 30 জন মানুষ
তাদের হাতে অস্ত্র। তারা ঝাঁপিয়ে পড়ল এই আশ্রয়হীন অসহায় পরিবারের ওপরে, মহিলাদের ধর্ষণ করলো। তার মধ্যে ছিল 5 মাসের গর্ভবতী বিলকিস বানু, তার মা এবং আরো 3 জন মহিলা। এখানেই শেষ? না, কেবল ধর্ষণ নয়, ওই ধর্ষণের পরে তাদের পরিবারের বিলকিস, 3 বছরের এক শিশু, একজন পুরুষ বেঁচে ছিল। 8 জনের মৃতদেহ ওখানেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। 6 জনকে খুঁজেই পাওয়া গেল না। জ্ঞান ফেরার পরে উলঙ্গ বিলকিস বানুকে এক আদিবাসী মহিলা একটা কাপড় দেয়, সেটা গায়ে জড়িয়ে সে লিমখেড়া পুলিশ স্টেশনে হাজির হয়। তারা অভিযোগ দায়ের করে না। বিলকিস গোধরা রিলিফ ক্যাম্পে যায়, সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং থানায় অভিযোগও দায়ের করানো হয়। আসছে আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আর সুপ্রিম কোর্ট বিলকিসের অভিযোগ নেয়, সিবিআইকে তদন্ত করতে বলা হয়। 2004-এ কোর্টে শুনানি শুরু হয়। সে বছরেই মনমোহন সিং এর সরকার এসেছে। 2008-এ আদালত রায় দেয়, তাতে বলা হয় যশবন্ত ভাই নাই, গোবিন্দ ভাই নাই আর নরেশ কুমার মর্ধিয়া বিলকিস বানুকে ধর্ষণ করেছে। শৈলেশ ভাট বিলকিসের 3.5 বছরের মেয়েকে আছাড় মেরে খুন করেছে। বাকিরা অন্যদের ধর্ষণ করেছে বা মেরেছে। কিন্তু হত্যার মামলায় যথেষ্ট প্রমাণ না থাকার ফলে গ্যাংরেপ, গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন এই 12 জন, যার মধ্যে নরেশ কুমার মর্ধিয়া জেলেই অসুস্থ হয়ে মারা যায়। উচ্চ আদালতের এই রায়ের পর আসামিরা সুপ্রিম কোর্টে যায়, সেখানেও এই একই রায়ে বহাল থাকে। এর মধ্যে নরেন্দ্র মোদী সরকার এসেছে। আসামিদের তরফে রাধেশ্যাম ওরফে লালা উকিল রেমিশন, মানে শাস্তি কমানোর আপিল করতে থাকেন। গুজরাট হাইকোর্ট জানায়, আমরা শাস্তি দিইনি, দিয়েছে বম্বে হাইকোর্ট, আমরা শাস্তি কম বা মুকুব করতে পারি না। আসামিরা সুপ্রিম কোর্টে যায়, সেখানে বলা হয় এই মামলা আহমেদাবাদ হাইকোর্টেই চলতে পারে। শাস্তি কম করার আবেদন আবার নতুন করে জমা পড়ে। আসামিদের কাছে এবার সমস্যা হলো 2014-তে আইনের কিছু পরিবর্তন। 2014-তে শাস্তি মুকুব বা কম করার আইনে কিছু সংশোধনী আনা হয়েছিল। বলা হয়েছিল গণধর্ষণের কোনো অপরাধী এই শাস্তি মুকুবের আবেদন করতে পারবেন না। কেন কেন হয়েছিল এই আইন? মনে করিয়ে দিই, 2013 নির্ভয়ার ধর্ষণ নিয়ে সারা দেশ উত্তাল। উমা ভারতী, বাবা রামদেব, সুষমা স্বরাজ, স্মৃতি ইরানি, অরুণ জেটলি, দিল্লির রামলীলা ময়দানে ধর্ণা, সারা দেশ জুড়ে আন্দোলন। সরকার বাধ্য হয়েছিল এই সংশোধনী আনতে। পাশবিক গণধর্ষণে অভিযুক্তদের সারা জীবন জেলেই থাকতে হবে। সেদিন আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন, কংগ্রেসী রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। আমরা সরকার তৈরি করলে ধর্ষণে অভিযুক্ত প্রত্যেক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কি হলো? এবং অজুহাত তৈরি হলো, বলা হলো ঘটনা তো ঘটেছে 2002-এ, আইন সংশোধন হয়েছে 2014-তে, অতএব তাদের ছেড়ে দেওয়া হোক। ধর্ষণে অভিযুক্ত 11 জন অপরাধীদের জেল থেকে কেবল ছাড়া হলো তাই নয়, স্থানীয় বিজেপি নেতারা তাদের মালা পরালেন, মিষ্টি খাওয়ালেন। মানে মুসলমান খুন, গণধর্ষণে অভিযুক্ত নয়, দোষী সাব্যস্ত কারা? আরএসএস বিজেপির লোকজন। খ্রিস্টান মিশনারি গ্রাহাম স্টেন তার 2 শিশু সন্তানকে জ্যান্ত পুড়িয়ে মারল কারা? বজরং দল। অভিযুক্ত নয়, সেই আদালতে ঘোষিত দোষীদের ছাড়া হচ্ছে জেল থেকে, সাজা মাফ করা হচ্ছে। আসছি পরের আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এই রাষ্ট্র খুন করেছে অধ্যাপক জিএন সাই বাবাকে, একজন 90% শারীরিকভাবে অশক্ত মানুষকে জেলে পুড়ে রেখে মারা হলো। খুন করেছে জেসুইট পাদ্রী স্ট্যান স্বামীকে, জেলে পুড়ে রেখেছে ওমর খালিদ, সার্জিল ইমাম, গুলফিসা ফাতিমা, খালিদ সৈফিকে। খালিদ সৈফির 2 ছেলে, 1 মেয়ে। তাদের জীবনের 4টে বছর যখন তারা বড় হচ্ছে, সেই সময় 4টে বছর তারা তাদের বাবাকে দেখতেই পেল না। আমরা জানি না কতদিন এদের জেলে থাকতে হবে, কিন্তু জানি জঘন্য ধর্ষণে দোষী সাব্যস্ত আশারাম বাপুকে জামিন দেওয়া হয়েছে। জানি যে খুন ধর্ষণে দোষী সাব্যস্ত রাম রহিম বাবাজিকে 20 বার প্যারোল দেওয়া হয়েছে। তিনি 40-50 গাড়ির কনভয় নিয়ে জেল থেকে বের হন, আবার জেলে ঢোকেন। আমরা জানি উত্তর ভারতের প্রায় প্রতিটা রাজ্যে মুসলমান পিটিয়ে মারার ঘটনা বাড়ছে। গরু পাচারের অভিযোগে পিটিয়ে মারা হচ্ছে, যেখানে আমাদের দেশ আপাতত গোমাংস রফতানির ক্ষেত্রে বিশ্বে 3 নম্বরে আছে। আসলে দেশের মধ্যে
সংখ্যালঘু বিশেষ করে খ্রিস্টান বা মুসলমানদের অধিকার কেড়ে নেবার একটা গ্র্যান্ড প্ল্যান নিয়ে আরএসএস বিজেপি কাজ করছে। আমার এক বন্ধু কদিন আগেই আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠালো, আজকাল যাকে মিম বলা হয় সেরকম। তা ছিল মুসলমান মানুষজনদের সংখ্যা বৃদ্ধি নিয়ে এক কুৎসিত জোক, অত্যন্ত নিম্ন রুচির। মেসেজের তলায় সে লিখেছে, এসব কি হচ্ছে বলতো? আমি লিখলাম, সত্যি কোথায় চলেছি আমরা? আমার বন্ধু বলল, আমি তো আজকাল এসব ইগনোর করি, পাত্তাও দিই না। দেশ জুড়ে আরএসএস বিজেপির তলার সারির কর্মী সমর্থক, বিশ্ব হিন্দু পরিষদের নেতারা, কর্মীরা, তাদের পেছনে জড়ো হওয়া বাবাজি মাতাজিরা বিভিন্ন ধর্ম সম্মেলনে, রাস্তার মোড়ে, আড্ডায়, আলোচনায়, সোশ্যাল মিডিয়াতে এই কুৎসিত প্রচার চালিয়েই যাচ্ছে। তারা চায় বেশিরভাগ মানুষ তাদের এই প্রচারের সমর্থনে আসুক, আর যারা বিরুদ্ধে তারা ইগনোর করুক। হ্যাঁ, ইগনোর করুক। আপনি এই কুৎসিত প্রচারের জবাব দেবেন না। এই প্রচার যে মিথ্যে, ওই তথ্য যে মিথ্যে, সেটা না বলে চুপ করে থাকুন। আপনার মৌনতাই ওরা চায়। দেশের শিক্ষিত, লিবারেল, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মানুষ এসব যত ইগনোর করবে ততই ওদের সুবিধে। দেশ জুড়েই প্রচার চলছে, পুরো মিথ্যে, আধখানা মিথ্যে, আর কয়েকটা শক্তি দিয়ে এক জোরালো ককটেলের নেশায় পাবলিক বুঁদ। তারা প্রতিদিন এই বিষ উগরাচ্ছে। হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে। মোগল ইতিহাসে লক্ষ লক্ষ মন্দির ভাঙা হয়েছিল, কেন সেগুলো স্কুলে পড়ানো হবে না? কেন তাজমহল ভেঙে তেজমহল তৈরি হবে না? সাভারকর গান্ধী সমান নেতা ছিলেন। মুসলমানদের জন্য তৈরি হয়েছিল পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান। জওহরলাল নেহরু মুসলমান ছিলেন, উনি আর জিন্নার সৎ ভাই। ইন্দিরা গান্ধী মুসলমান বিয়ে করেছিলেন। এরকম হাজার হাজার মিথ্যে প্রতিদিন লক্ষ লক্ষ হোয়াটসঅ্যাপ মেসেজ হয়ে ছড়িয়ে পড়ছে, ফেসবুক, টুইটারে ঘুরছে। তাই নাকি? তাই নাকি? এই প্রথম সত্যি জেনে বুঝতে পারছে মানুষ, হিন্দু খাত্রে মে হ্যায়, হর হর মহাদেব। আপাতত শাসক দলের সাংসদদের একজনও মুসলমান নয়। দেশের প্রতি 7 জনের একজন মুসলমান, এটা মাথায় রাখুন। এরপর আসুন উত্তরপ্রদেশে। 2017-2022 বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। জেতা ছেড়ে দিন, দুবারই একজনও মুসলমান প্রার্থী দাঁড় করায়নি মোদি, শাহ, যোগী। মাথায় রাখুন, উত্তরপ্রদেশে প্রতি 5 জনের একজন হলেন মুসলমান। আসুন অসমে, সেখানে 2016 আর 2021 মিলিয়ে 17 জন মুসলমান প্রার্থী দাঁড় করানো হয়েছিল। একজন মাত্র জিতেছিল, সেটাও 2016-তে। 2021-এ হেমন্ত বিশ্ব শর্মার সরকারে একজন মুসলমানও নেই। অসমে জনসংখ্যার প্রতি 3 জনের একজন হলেন মুসলমান। এই বাংলায় বিজেপির একজনও মুসলমান বিধায়ক নেই। আমাদের রাজ্যেও প্রতি 3 জনের একজন মুসলমান। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান, না, একজনও মুসলমান নেই। 76 জন মন্ত্রী আছে মোদিজির, একজনও মুসলমান নেই। মোদি সরকারের অধীনে 87 জন সচিব আছে, কি ভাগ্য তাদের, 2 জন মুসলমান। মানে খুব পরিষ্কার, তলায় চাপে রাখবো, ভয় থাকবে মুসলমান সমাজ, আর ওপরে ক্ষমতার ভাগেদারি দেব না। দেশের 16% মানুষ ক্ষমতার বৃত্তের বাইরে। কেন? কেননা তারা মুসলমান। আর খুনি, ধর্ষক, বাবাজি, মাতাজি, বজরং দলের কর্মী, বিজেপি দলের কর্মীদের সাজা মাফ করে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens